ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। ভয়াল ভূমিকম্পে কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে মায়ানমার। এই মুহূর্তের কিন্তু সবথেকে বড় এবং সম্প্রতি গুরুত্বপূর্ণ সবথেকে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে মায়ানমার। অর্থাৎ এই টপিকটা কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যই কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে ভূমিকম্পটা হলো, ভূমিকম্পর উৎপত্তি স্থান কোথায় এবং এই কোন জোনে কিন্তু ভূমিকম্পটা হয়েছে, চ্যুতিরেখার মান কী, সমস্ত কিছু এবং আরও অনেক প্রশ্নের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের কিন্তু উত্তর আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। একদম সুন্দরভাবে সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং অবশ্যই বলবো ভিডিওটি কিন্তু নোট ডাউন করো, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো। চলো আমরা চলে যাই মেন টপিকে, শুরু করি ভিডিওটি। প্রথমেই দেখো যে মায়ানমারের ভূমিকম্প কবে হয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আপকামিং এক্সামের জন্য। যে মায়ানমারের ভূমিকম্প কবে হয়েছিল? এপ্রিল মাসে, 28 এপ্রিল 2025 সালে কিন্তু হয়েছিল। কবে? 28 এপ্রিল 2025। প্রথম কম্পনটি হয়েছিল ভারতীয় সময় সকাল 11:50 অর্থাৎ ভারতীয় সময় সকাল 11:50 এবং দ্বিতীয় কম্পনটি হয়েছিল কিন্তু 12:02, অর্থাৎ দুটো সবথেকে বড় বড় কিন্তু কম্পন সৃষ্টি হয়েছিল মায়ানমারে। এবার এই কম্পনের মাত্রা কত ছিল? জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী মায়ানমারের জোড়া কম্পনের মাত্রা ছিল যথাক্রমে 7.7 একটা, আর একটা হচ্ছে 6.4। তাহলে তোমরা বুঝতে পারছো যে কম্পনের মাত্রা কোনটা ছিল। কম্পনের মাত্রাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, যে প্রথম কম্পনের মাত্রা কত ছিল বা দ্বিতীয় কম্পনের মাত্রা কত ছিল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব যে ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল, অর্থাৎ কোথায় কিন্তু এই ভূমিকম্পের উৎসস্থল হচ্ছে মায়ানমারের মন্দলয় এলাকায়, ঠিক আছে। অর্থাৎ কোথায় হয়েছিল? মায়ানমারের মন্দলয় এলাকায়। প্রথমটির উৎসক্ষেত্র, এবার দেখো দুটো কম্পন হয়েছিল। প্রথমটির উৎসকেন্দ্র ছিল মায়ানমারের বার্মার 12 কিলোমিটার উত্তরে অবস্থিত প্রথম উৎসকেন্দ্র, এবং দ্বিতীয় উৎসকেন্দ্র হচ্ছে মায়ানমারের লকসকের 151 কিলোমিটার কিন্তু পশ্চিমে। দুটি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির 10 কিলোমিটার নিচে, মানে মাটির 10 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কিন্তু উৎপত্তিস্থল। তাহলে দেখো যেগুলো তোমাদের নোট ডাউন করে দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নোট লিখে কিন্তু রাখো, আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু সেভ করে রাখো, কারণ হারিয়ে গেলে। আর চ্যানেলটির নাম অবশ্যই মনে রাখো, জাস্ট ওয়ান স্টেপ। তারপরে দেখো যে মোট কতগুলো ভূমিকম্প হয়েছে, অর্থাৎ কতগুলো কম্পন হয়েছে। দুটো কম্পন তো সব থেকে বড় হয়েছে, ছোট বড় মিলিয়ে মোট হচ্ছে 2টি এবং হচ্ছে 5টি, 7টি ভূমিকম্প হয়েছে কিন্তু মায়ানমারে। কটি ভূমিকম্প হয়েছে? এই 28 এপ্রিল 7টি ভূমিকম্প হয়েছে, 2টি বড় প্রথমে বলে দিয়েছি, আরও 5টি কিন্তু হয়েছে। বর্তমানে মায়ানমারের অবস্থা কেমন? বর্তমানে মায়ানমারের অবস্থা কিন্তু একদমই মানে কি বলবো, ভয়াল, বিধ্বস্ত। মায়ানমারে সেই বিধ্বস্তর জন্যই কিন্তু জরুরি অবস্থা জারি হয়েছে, ঠিক আছে। সেখানকার সেনা সরকারের প্রধান মিন আং হ্লাইং, ঠিক আছে। সেখানকার সেনাপ্রধান কে? মিন আং হ্লাইং, ঠিক আছে। ইনি কিন্তু জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করেছে মায়ানমারে। কোথায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি সবথেকে বেশি কোথায় হয়েছে? সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী নেপিদে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানী হচ্ছে কিন্তু নেপিদ, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমানের কিন্তু রাজধানী। তারপর দেখো বলছে আর কোথায় এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। কোথায় কিন্তু এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। শুধু মায়ানমার নয়, এর প্রভাব কিন্তু অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে, এমনকি বাংলাদেশেও কিন্তু এই ভূমিকম্পের
প্রভাব কিন্তু পড়েছে। কোন জোনে ভূমিকম্প হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে কোন জোনে ভূমিকম্প হয়েছে। দেখো, যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি ইন্দো বার্মা সাবডাকশন জোনের মধ্যে পড়ছে। তাহলে কোন জোনের মধ্যে পড়ছে? দেখো, ইন্দো বার্মা সাবডাকশন জোনের মধ্যে পড়ছে। সাবডাকশন জোন হলো এমন একটি এলাকা, অর্থাৎ সাবডাকশন জোনটা কি সেটা আমরা দেখে নিই। সাবডাকশন জোন হলো এমন একটি এলাকা যেখানে দুটো টেকটনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয়। দুটো টেকটনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয়, একটি ডুব দেয় অন্যটির নিচে, মানে একটার নিচে কিন্তু অন্যটা কিন্তু ঢুকে যায়। ঠিক আছে, দুটো যদি প্লেট থাকে, ঠিক আছে, তাহলে একটা প্লেট কিন্তু অন্য প্লেটের নিচে কিন্তু এভাবে ঢুকে যায়। তাহলে ঢুকে যাওয়ার পরেই এই জন্য কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে পরিচিত। আমরা জানি যে পৃথিবী অনেকগুলো কিন্তু প্লেট নিয়ে গঠিত। ঠিক আছে, এবার কোন কোন প্লেট আমি পরবর্তীতে আলোচনা করছি, যে কোন কোন প্লেট এবং কোন প্লেটের নিচে কোন প্লেট কিন্তু ঢুকে যাচ্ছে। সেই জন্যই কিন্তু এই এলাকাগুলো খুবই ভূমিকম্প প্রবণ এলাকা। তারপরে দেখো ক্ষয়ক্ষতি ও আহত নিহতের সংখ্যা। ঠিক আছে, প্রথম অবস্থায় মায়ানমারের বলেছে যে 144 জন নিহত হয়েছে সেখানকার রিপোর্ট অনুসারে, এবং 732 জন কিন্তু আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু যেহেতু ধ্বংসাবশেষ এবং ভয়াল বিধ্বস্ত হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই সংখ্যা কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু পাল্টে যাচ্ছে। নিহতের সংখ্যা কিন্তু অনেক হয়ে দাঁড়িয়েছে, এবং আহত সংখ্যা এবং ঘর ছাড়া এবং হারিয়ে গেছে কিন্তু কত মানুষজন। বুঝতেই পারছো ভূমিকম্প কেমন পরিস্থিতি ডেকে এনেছে। দেখো, থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। তাহলে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সেখানে একটা 30 তলা বিশিষ্ট, সেখানে কত তলা? 30 তলা বিশিষ্ট একটি নির্মাণ টাওয়ার, মানে একটা টোটাল বিল্ডিং কিন্তু ধসে কমপক্ষে 3 জন শ্রমিক নিহত হয়েছে, এবং ভবনের ধ্বংসস্তূপে কিন্তু 81 জন আটকা পড়েছে। এই যে সংখ্যাগুলো, এগুলো প্রাথমিকভাবে বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু এই সংখ্যা কিন্তু প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে। দেখো, ভূমিকম্পে 15 টন সামগ্রী পাঠাচ্ছে ভারত। দেখো, অন্যান্য দেশের মতো ভারতও কিন্তু সেই মায়ানমারের দিকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর ভারত মায়ানমারের 15 টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর একটি C-130J বিমান AFS হিন্ডন থেকে সাহায্য পরিবহন করছে। ত্রাণ প্যাকেজে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুতকারক খাবার, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট, সৌরবাতি এবং জেনারেটর সেটের মতো প্রয়োজনীয় সরবরাহ কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, সিরিঞ্জ, গ্লাভস, ব্যান্ডেজের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরবরাহ করছে। অর্থাৎ ভারত কিন্তু ত্রাণ সাহায্য কিন্তু মায়ানমারকে হাত বাড়িয়ে দিয়েছে। তারপরে দেখো, ভূমিকম্পে বিধ্বস্ত এবং ভূমিকম্পের ধসে আটকা পড়া যে ভারতীয় দূতাবাস জরুরি নম্বর কিন্তু জারি করেছে। ঠিক আছে, জরুরি নম্বর কিন্তু জারি করেছে। দেখো, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি জরুরি নম্বর জারি করেছে। জরুরি প্রয়োজনে তারা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করা যাবে। +666188192118 নম্বরে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর দেখো যে কেন এত ভয়ঙ্কর কম্পন অনুভূত হলো, কেন হঠাৎ করেই বা এত ভয়ানক কম্পন অনুভূত হলো। দেখো, 12:02 মায়ানমারের মন্দালয় থেকে 90 কিমি দূরে 7 মাত্রার ভূমিকম্প কিন্তু অনুভূত হয়। ভূমিকম্পপৃষ্ঠ থেকে 10 কিমি নিচে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র ছিল। আগে বলেছি, যেহেতু ভূপৃষ্ঠের খুব কাছে এবং অবগভীর কম্পনের উৎসস্থল ছিল, তাই মাটির উপর ধাক্কা কিন্তু অনেক বেশি অনুভূত হয়েছে। জানা গিয়েছে এখানে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছে। দেখো, আগেই বলেছি যে আমি বলে দেবো কোন কোন প্লেট। দেখো, ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে কিন্তু ঢুকে গেছে। কোন প্লেট? ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে কিন্তু ঢুকে গেছে। তোমাদের
কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন কোন দুটো প্লেট কিন্তু জন্য এই ভূমিকম্প হয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে কিন্তু ঢুকে গেছে। দুটি প্লেটের সংস্পর্শে বিপুল পরিমাণে শক্তি জমা হয়েছে ভূগর্ভে, আর সেই শক্তি কিন্তু ভূমিকম্প রূপে কিন্তু বেরিয়ে এসেছে। তারপর দেখো যে জেনে রাখো যে ভূমিকম্প অবশ্য মায়ানমারে কিন্তু নতুন নয়, অর্থাৎ মায়ানমারে কিন্তু মাঝেই ভূমিকম্প হয়, সেটাগুলো হচ্ছে ছোটোখাটো, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না। 1930 থেকে 1956 সালের মধ্যে সে দেশে 7 বা তারও বেশি মাত্রার 6টি ভূমিকম্প হয়েছিল। মায়ানমারের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে সাগাইং চ্যুতিরেখা। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মায়ানমারের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে কোন চ্যুতিরেখা? সাগাইং চ্যুতিরেখা। প্রায়ই ভূ আন্দোলনের কারণে কিন্তু ভূমিকম্প হয় ভারতের এই পড়শি দেশে, অর্থাৎ ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, সেই মায়ানমারে কিন্তু এই সাংহাই চ্যুতিরেখা এর জন্য কিন্তু ভূমিকম্প হয়। তা তোমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু টপিক কিন্তু আলোচনা করে দিলাম। এই টপিক থেকে আপকামিং এক্সামের জন্য পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সবাই ভালো করে প্রিপারেশন নাও। ওকে, জয় হিন্দ, জয় ভারত।